আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর মতিউর রহমান চলে আসলাম সরাসরি লাইভে। আপনাদের আইবিএস নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন যদি থেকে থাকে তাহলে সেগুলো করবেন, এবং আপনাদের সরাসরি সেগুলোর উত্তর আশা করছি আমার জ্ঞান যতটুকু আছে আমরা চেষ্টা করব ততটুকু বলা, আর যদি জানা না থাকে তাহলে আমরা পরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। কারণ আমি তো সব জানতা না। হুম। জ্ঞানের কোনো শেষ নেই, আপনাদের কাছ থেকে শিখি। তো আজকের বিষয়বস্তু হচ্ছে আইবিএস এর সমাধান আপনার হাতেই। আসলে আমরা আইবিএস ইরিটেবল বাউল সিনড্রোম এটাকে নিয়ে আমরা এত পরিমাণ টেনশনে আছি, এত পরিমাণ আমরা মানসিক চাপের মধ্যে আছি যে আমরা এটার কারণেই আমাদের খাওয়া দাওয়া, এরপর হচ্ছে আমাদের যে কর্ম, এরপর হচ্ছে আমাদের যে লাইফ, হ্যাঁ, আমাদের যে আপনার স্ট্যাটাস, আমাদের সামাজিকতা, আমাদের পারিবারিক যে সখ্যতা, হ্যাঁ, একে অপরের যে সুসম্পর্ক, বন্ধুত্বের যে বিভিন্ন রকম বিষয়, এই সবগুলোই কিন্তু আমাদের কিন্তু আমরা প্রবলেমের ভিতরে কিন্তু আমরা পড়ে যাচ্ছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই অবশ্যই আমাদেরকে এই আইবিএসটা একদম সহজভাবে এবং পানির মতো করে আপনাকে নিতে হবে। যদি আপনি এটা সহজভাবে এবং এটা পানির মতো করে আমরা যেভাবে উপস্থাপনা করেছি, একজন অশিক্ষিত মানুষ যারা কম বুঝে এবং সেই লেখাপড়া জ্ঞান নাই, তারাও কিন্তু আমাদের সহজ ভাষাগুলো বুঝবে, এবং সেই অনুযায়ী যদি তাদের জীবনকে পরিচালিত করেন তাহলে আশা করা যায় তার লাইফে বিশাল একটা পরিবর্তন ইনশাল্লাহ দেখা যাবে, এবং ইনশাল্লাহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আইবিএস নিয়ে আপনাদের যত ধরনের চিন্তা, আইবিএস নিয়ে যত ধরনের আপনাদের মানে কি বলবো, যে এটাকে নিয়ে আপনার বিভিন্ন রকম যে ভয় ভীতি, এই আইবিএস নিয়ে আপনাদের বিভিন্ন রকম যে আপনার মানে ভবিষ্যতে কি ঘটতে পারে, এই যে ধরনের আপনার ভয়ভীতি রয়েছে, আপনি যদি আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন, আমাদের লাইভগুলো নিয়মিত জয়েন করেন, এবং আপনি অন্তত 15-20-30টা ভিডিওগুলো দেখেন, তাহলে আপনার কাছে মনে হবে যে না, আসলে আইবিএস এটা জটিল কোনো কিছু না, আইবিএস এটা একদম সাধারণ জেনারেল একটা বিষয়। সেক্ষেত্রে আপনি এখান থেকে খুব সহজেই এখান থেকে পরিত্রাণ কিন্তু পাবেন ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে আমরা আপনাকে বলবো যে আসলে আইবিএস এটা আসলে আগে বুঝুন যে আসলে পেটের যে একটা বিভিন্ন রকম সমস্যাগুলো হচ্ছে, আপনার দুধ খেতে পাচ্ছেন না, আপনি শাকসবজি খেতে পাচ্ছেন না, আপনি বাইরের কোনো দাওয়াতে যেতে পাচ্ছেন না, হ্যাঁ, আপনার কখনো কোষ্ঠকাঠিন্য হয়ে যাচ্ছে, কখনো বদহজম হয়ে যাচ্ছে, পাতলা নরম আমসার মতো হয়ে যাচ্ছে, কখনো আবার প্রথম অংশটা শক্ত হচ্ছে, পর অংশটা নরম হচ্ছে, হ্যাঁ, আবার কারো আবার পায়ুপথের প্রবলেমটা হচ্ছে, এটার কারণে কারো যৌন দুর্বলতা দেখা যাচ্ছে, এটার কারণে কারো ফ্যামিলির যে সুসম্পর্ক এটা থাকছে না, এটার কারণে অনেক সময় আপনি যে কর্ম করছেন সেই কর্ম যে আপনার লাইফটা রয়েছে, সেই কর্মর জীবনটা আপনি সঠিকভাবে আপনি আপনি কন্টিনিউ করতে পারছেন না, আপনার যে আপনি যে লাইফ পার্টনার তাকে আপনি ভালো মতো সময় দিতে পারছেন না, এবং আপনার ফ্যামিলির সঙ্গে সঠিকভাবে আচরণ করতে পারছেন না, আপনার মেজাজ অল টাইম খিটমিটে থাকছে, তাহলে এই যে বিভিন্ন রকম এই যে লক্ষণগুলো সাধারণত আইবিএস রোগীদের মাঝে কিন্তু এগুলো প্রকাশ পায়। তাহলে এগুলো যদি প্রকাশ পায়, আসলে আসলে ভয়ের কিছু কারণ নাই। হ্যাঁ, আমরা বারবার করে বলি যে আপনি কয়েকটা জিনিস এই আইবিএসকে ভালো করার জন্য আপনাকে মূল হাতিয়ার হিসেবে কাজ করবে, এবং এই আইবিএসটা ভালো করা ডাক্তারের হাতে না, এই আইবিএসটা ভালো করা আমাদের হাতে না, এই আইবিএসটা ভালো করা আপনার কোনো মেডিকেলের আপনি বড় বড় যে আপনি ডাক্তারের কাছে যেতে হবে, বড় বড় মেডিকেলে যেতে হবে, এক দেশ থেকে আরেক দেশ যেতে হবে, এটা না। এই আইবিএসটা যেহেতু আধুনিক চিকিৎসা ব্যবস্থা আপনাকে বারবার করে বলছে যে এখানে কোনো ট্রিটমেন্ট নেই, এখানে কোনো চিকিৎসা নেই, সেক্ষেত্রে আপনি সেই ট্রিটমেন্ট নেই, এরপরও আপনি কিছু ঘুমের মেডিসিন দীর্ঘদিন যাবৎ খেয়ে যাচ্ছেন, মানসিক চাপের কিছু মেডিসিন খেয়ে যাচ্ছেন, আপনি অ্যাংজাইটি কিছু মেডিসিন আপনি দীর্ঘদিন যাবৎ খেয়ে যাচ্ছেন, তাহলে এগুলো খাওয়ার কারণে আমাদের মেনলি কিন্তু প্রবলেমগুলো আমাদের তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি যদি
এই যে যে কারণে আপনার এই প্রবলেমগুলো তৈরি হচ্ছে সেই জিনিসগুলো যদি আপনি অ্যাভয়েড করেন, সেগুলো বাদ দিয়ে দিন। যেমন আপনার মাস্টারবেশন করা অভ্যাস ছিল, হ্যাঁ, আপনার বাইরে রিলেশন করা অভ্যাস ছিল, সেটা যদি আপনি বাদ দিয়ে দেন। আপনার বাইরে ভাজা পোড়া খাওয়া অভ্যাস ছিল, সেটা যদি আপনি বাদ দিয়ে দেন। আপনি প্রতিদিন আপনি আগে হয়তো দুধ খেতেন, বাইরে খাবার খেতেন, সেটা বাদ দিয়ে দিন। আগে আপনার রাত জাগার অভ্যাস ছিল, সেটা যদি বাদ দিয়ে দেন। আপনার আগে গ্যাস্ট্রিকের নিয়মিত মেডিসিন খেতেন, সেটা যদি বাদ দিয়ে দেন। আপনি নিয়মিত আগে অ্যান্টিবায়োটিক হরহামেশা খেতেন, সেটা যদি ধীরে ধীরে আপনি বাদ দিয়ে দেন, হ্যাঁ, তাহলে এই যে গ্লুটেন, ক্যাসিন, এগুলো বাদ দিয়ে দেন। তাহলে এগুলো যদি আপনি অ্যাভয়েড করেন, এগুলো যদি আপনার লাইফ থেকে বাদ দিয়ে দিয়ে, আল্লাহ তো অসংখ্য খাবার দিয়েছে আমাকে, তাই না? আমাদের তো খাবারের অভাব নাই। মাত্র কয়েকটা জিনিস আপনার জন্য হয়তো আপনি সাময়িকভাবে খেতে পাচ্ছেন, একটা সময় তো আপনি খাবেন, আবার হয়তো আপনি সাময়িক সময়ের জন্য আপনি দুধটা খেতে পাচ্ছেন না, সাময়িক সময়ের জন্য আপনি কিছু আপনার যেমন গ্লুটেন যুক্ত যে খাবারগুলো, হ্যাঁ, হয়তো গমের আটা, হ্যাঁ, এগুলো আপনি খেতে পাচ্ছেন না। কিন্তু হ্যাঁ, আপনার যে প্রবলেমটা, এটা তো সমাধানের জন্য আপনাকে এটা সাময়িকের জন্য এটা খাওয়া বাদ দেন, কিন্তু আপনাকে খাবার নাই, কত খাবার নেবেন? আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামতগুলোর যদি আমরা শুকরিয়া আদায় করি, তাহলে অসংখ্য অসংখ্য আমাদের যে রিজিক দিয়েছেন, আমাদেরকে যে রিজিক দিয়েছেন, এই রিজিকগুলো যদি আমরা সঠিকভাবে আমরা খাই, আমরা যদি এগুলো সঠিকভাবে আমরা পান করি, তাহলে কিন্তু অভাব নেই। ফল, আপনি হয়তো কয়েকটা ফল আপনি হয়তো খেতে পাচ্ছেন না। যেমন যারা কোষ্ঠকাঠিন্য, তাদের জন্য হয়তো আপনি যেমন আপনি বেদানা যদি খান, সেক্ষেত্রে আপনার একটু কষা হয়ে যায়, টাইট হচ্ছে। হ্যাঁ, আপনি একটা আঙ্গুর যদি খান, একটু যারা পাতলা নরম আমসা আঙ্গুর যদি খান, একটু প্রবলেম হচ্ছে আপনার। হ্যাঁ, একটু নারকেল খেলে প্রবলেম হচ্ছে। তাহলে এই কয়েকটা জিনিস বাদ বাকি তো অন্য অন্য যে ফলমূলগুলো আছে, এগুলো তো আপনি খেতে পাচ্ছেন। তাহলে আল্লাহ নিয়ামতের কিন্তু শেষ নেই। হয়তো আপনি রুটিটা খেতে পাচ্ছেন না, কিন্তু আপনার লাল চাউল আছে, আপনার আপনার চাউলের আটা রুটি আছে। যারা রুটি খেয়ে অভ্যস্ত, আপনি চাউলের আটা রুটিটা খান। হ্যাঁ, আপনি মাঝে মাঝে পান্তা ভাতটা খান সকালে। তাহলে আপনি এই আইবিএসকে ভালো করার জন্য আমাদের যে মূল হাতিয়ার, সেটা হচ্ছে, আমরা মেন যে বিষয়টা বলি, সেটা হচ্ছে প্রোবায়োটিক। এই প্রোবায়োটিক জিনিসটা আমরা কিন্তু অনেকে বুঝি না। এই প্রোবায়োটিক মানে হচ্ছে গুড ব্যাকটেরিয়া। এটা কিন্তু আপনার আমাদের বিভিন্ন কারণে আমাদের কিন্তু এটা ঘাটতি হয়ে যায়। তাহলে এই ঘাটতিগুলোর কারণে কিন্তু আমাদের প্রবলেমগুলো তৈরি হচ্ছে। এটার কারণে আমরা বারবার করে বলবো যে আপনার প্রোবায়োটিক সমৃদ্ধ যে খাবারগুলো রয়েছে, যেমন পান্তা ভাতে, আপনি গুগলে সার্চ করেন, পান্তা ভাতে এত পরিমাণে, এত 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 ভিটামিন, এত এত আপনার মিনারেল, এত এত আপনার প্রোবায়োটিক তৈরি হয় ফার্মেন্ট করার কারণে। যারা প্রবাসে আছেন, এটা কিন্তু গুরুত্ব জানেন যে এগুলো ফার্মেন্ট ফুড কিন্তু কিনতে পাওয়া যায়। সেক্ষেত্রে আপনি এই এই যে পান্তা ভাত, এটা তো আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হচ্ছে না। যারা একদম মেসে থাকেন বা আপনার যারা জব করেন, হ্যাঁ, তারা তো এই পান্তা ভাতটা আপনি খেতে পারেন। এটা কিন্তু আপনার হাতেই রয়েছে। হ্যাঁ, এই যে আপনার আইবিএসকে ভালো করার জন্য মূল একটা যে আপনার চাবিকাঠি, সেটা তো আপনার পান্তা ভাত। হ্যাঁ, আমি ঠিকই বলছি, আপনি পান্তা ভাতটা অল্প করে খান, 2-3বার বেশি দরকার নাই। আপনি বেশি খেলে প্রবলেম হয়, আপনি অল্প করে খান, সাথে একটু পেঁয়াজ দেন, হ্যাঁ, সাথে একটু আপনি খাঁটি সরষের তেল দিয়ে, আপনার 2টা ডিম দিয়ে, বা আপনার তরি তরকারি দিয়ে, আপনার যদি কোষ্ঠকাঠিন্য হয়, তাহলে আপনি একটু পেঁপের তরকারি নিলেন, আপনি হয়তো একটু লাউয়ের তরকারি নিলেন। আর যদি আপনার কোষ্ঠকাঠিন্য মানে আপনার পাতলা নরম ডায়রিয়া হয়, তাহলে একটু আপনার কলার তরকারি, অথবা আপনার ডুমুরের তরকারি, হ্যাঁ, এগুলো নিয়ে আপনি কিন্তু সুন্দরভাবে পেঁয়াজ রসুন তেল দিয়ে আপনি অনায়াসে আপনি অনেক সুন্দরভাবে মজা করে কিন্তু আপনি খেতে পারেন। তাহলে আপনি যদি এই বিষয়গুলো আপনি মেনটেন করেন, আপনি যদি এগুলো খান, তাহলে দেখবেন যে অনায়াসে অনায়াসে কিন্তু আপনার মানে আপনাকে ভালো লাগবে। আপনার যে দেহে যে খারাপ লক্ষণগুলো আছে, এগুলো ধীরে ধীরে কিন্তু চলে যাবে। এরপরে আপনি আর একটু গ্যাস ফর্ম করছে, একটু আদা খেয়ে নেন, আদা খেয়ে নিলে ভালো হবে। যেমন আমি গতকাল একজনকে বললাম যে কাউন্সিলিং করে আপনি পান্তা ভাত খাওয়া শুরু করেন। তো পান্তা ভাত সকালে খেয়েছে, আবার দুপুরেও খেয়েছে, একটু গ্যাস ফর্ম হয়েছে। তো 2বার তো আসলে এটা অতিরিক্ত। অতি ভক্তি মানে অতিরিক্ত কোনো কিছু করা যাবে না। আপনাকে একটা কি বলো ডিসিপ্লিনের ভিতরে থাকতে হবে, হ্যাঁ, একটা নিয়মের ভিতরে থাকতে হবে। তাহলে একবার অন্তত আপনি পান্তা ভাত খান। যাদের আপনার শ্বাসকষ্ট জনিত, অ্যাজমা জনিত প্রবলেম, মানে ঠান্ডা জনিত অ্যালার্জি যাদের আছে, হ্যাঁ, তারা অ্যাভয়েড করবেন পান্তা ভাতটা, যেহেতু ঠান্ডা জিনিস। আর বাদ বাকি আপনার কিন্তু খান, এগুলো এগুলো কিন্তু আপনার মেডিসিনের মতো কাজ করবে।
আপনি যে আপনার বিভিন্ন রকম প্রোবায়োটিক আপনি খাচ্ছেন অনেক ব্র্যান্ডের, ভালো ভালো ব্র্যান্ডের এবং অনেক টাকা দামি দামি, তো সেগুলো না খেয়ে আপনি পান্তা ভাতটা খেলে কিন্তু অনেক আপনার কিন্তু কাজ করবে এটা একটা বিষয়। এরপরে হচ্ছে একটু টক দই খান, অল্প করে, অল্প করে একটু টক দই খান। মাঝে মাঝে আপনি অ্যাপেল ভিনেগারটা খান। ফার্মেন্ট যে ফুডগুলো আছে এগুলো খান। কিছু আপনার প্রোবায়োটিক কিনতে পাওয়া যায়, এগুলো আপনি খান। হ্যাঁ, তবে একটা বিষয় আমরা বলি, আমরা যেহেতু মাঠ পর্যায়ে কাজ করি, যাদের কোষ্ঠকাঠিন্য তারা কিন্তু ব্যাকটেরিয়া যদি ঢালাওভাবে আপনি খেতে যান তাহলে কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্য আরও কিন্তু বেড়ে যেতে পারে। এটা মাথায় রাখবেন, কারণ প্র্যাকটিক্যাল লেভেল থেকে আমরা কিন্তু কাজ করি, রুট লেভেল থেকে কিন্তু আমরা কাজ করি। আপনাদের কথাগুলো অভিজ্ঞতাকে আমরা নিই। তাহলে যাদের কোষ্ঠকাঠিন্য তারা প্রোবায়োটিক হিসাবে ঢালাওভাবে ব্যাকটেরিয়াটা আমরা কিন্তু সাজেস্ট করি না। এটা কিন্তু আমরা মাঠ পর্যায়ে দেখি যেটা প্রবলেম হয়, এটা কোষ্ঠকাঠিন্যটা আরও কিন্তু বেড়ে যায়। সেক্ষেত্রে আপনি অন্য যে প্রোবায়োটিক রয়েছে, প্রোল্যাক্টোড রয়েছে, হ্যাঁ সেটা আপনি খেতে পারেন। আর যাদের আপনার কোষ্ঠকাঠিন্য রয়েছে তারা কিন্তু প্রোল্যাক্টোড আপনি খাবেন, ব্যাকটেরিয়া খাওয়ার দরকার নেই। আর যাদের আপনার পাতলা নরম আমসা যায় তারা ব্যাকটেরিয়া খাবেন, পাতলা নরম আমসা যায় তারা ব্যাকটেরিয়া খাবেন, এটা প্রোবায়োটিক হিসেবে আপনি খাবেন। তাহলে আপনার এই যে কিছু সূক্ষ্ম বিষয় আছে, এরপরে আরও কিছু সূক্ষ্ম বিষয় আছে, যেমন আপনি অ্যাপেল সিডার ভিনেগার, যে ওজন বাড়াবো কি করে, ভিনেগার খেয়ে তো ওজন কমে যাচ্ছে, একেবারে ওজন কমে গেছে। আচ্ছা, তো এই যে আপনার ভিনেগার, অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার, এটা কিন্তু অনেকে খালি পেটে যারা আইবিএস রোগী তারা কিন্তু হরহামেশা কিন্তু খাচ্ছে। তাহলে আপনি যদি খালি পেটে এটা খেতে থাকেন, এটা আপনি কন্টিনিউ করেন, একটা সময় কিন্তু ওয়েট কিন্তু লস হতে পারে আপনার। হ্যাঁ, ডাইজেস্ট সিস্টেম হিসাবে আপনার প্রোবায়োটিক হিসেবে আপনার কাজ করে, কিন্তু এই যে আপনার অ্যাপেল সিডার ভিনেগার, হ্যাঁ এটা অনেকের কিন্তু ওয়েট কিন্তু লস করে। সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনার কন্ডিশন অনুযায়ী, আপনার সিচুয়েশন অনুযায়ী আপনি কিন্তু খাবার পরে কিন্তু আপনি খেতে পারেন, মাঝে মাঝে এটা আপনি খাবেন। এগুলো বুঝতে হবে। আপনি অনেক সময় আপনার ওয়েট হচ্ছে আপনার প্রায় 40 কিলো, আর কিন্তু আপনি আদা, গরম পানি, লেবু, হ্যাঁ আপনি আপনি অ্যাপেল সিডার ভিনেগার একসঙ্গে কিন্তু আপনি সকালে কিন্তু খেতে আছেন, নিয়মিত কন্টিনিউ করছেন, আপনার তো ওয়েট লস হতে পারে, হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি নিরাপদটা হচ্ছে, যারা আইবিএস রোগী এরা অনেক উইক থাকে, অনেক দুর্বল থাকে, সেক্ষেত্রে আপনি এগুলো একটু হিসাব করে খাবেন, এবং কিভাবে খাবেন, আমাকে নিরাপদভাবে আপনি কিভাবে খাবেন এটা কিন্তু আমরা ভিডিও কিন্তু দিয়েছি। তো সেক্ষেত্রে এগুলো ভিডিওগুলো দেখবেন। হ্যাঁ, এগুলো দেখলে কিন্তু আপনার ভিতরে যে সচেতনতা তৈরি হবে, আপনাকে ভালো লাগবে, সেভাবে অ্যাপ্লাই করবেন। এবং পিঙ্ক সল্ট, পিঙ্ক সল্টের বিষয়টা হচ্ছে আপনি যাদের পিঙ্ক সল্ট, আপনি যারা আইবিএস রোগী রয়েছেন, যারা পেটের হজমের সমস্যা রয়েছেন, তারা 1 লিটার পানি নেবেন। 1 লিটার পানিতে 1 লিটার পানিতে 100 গ্রাম পিঙ্ক সল্ট দিবেন। 1 লিটার পানিতে 100 গ্রাম পিঙ্ক সল্ট দিবেন। 24 ঘন্টা ভিজিয়ে রাখবেন, একটা পরিষ্কার পাত্রে 24 ঘন্টা ভিজিয়ে রাখবেন। 24 ঘন্টা ভিজিয়ে রাখার পরে সেটা সুন্দরভাবে আপনি ছেঁকে নেবেন, পানিটা ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পরে ওই পানিটা আপনি রাখবেন হচ্ছে একটা কাঁচের পাত্রে, নর্মাল ফ্রিজে রেখে দিবেন। নর্মাল ফ্রিজে রাখার পরে ওখান থেকে 2 চামচ করে আপনি ধরেন কর্মে যাবেন, তাহলে আপনি 1 লিটার পানির সঙ্গে 2-3 চামচ বা 5 চামচ আপনি দিয়ে দিলেন। ওই যে আপনার যে পিঙ্ক সল্ট মিশ্রিত যে পানিটা আপনি ফ্রিজে রেখেছেন, ওখান থেকে 2 থেকে 3 চামচ দিয়ে বা 5 চামচ দিয়ে আপনি সেটা সুন্দর ঝাঁকিয়ে দিয়ে এটা আপনি সারাদিন আপনি খাচ্ছেন, একবেলা খাচ্ছেন, আবার বিকেলে দিয়ে আপনি বের হচ্ছেন, আবার কিন্তু আপনি খাচ্ছেন। তাহলে এইভাবে কিন্তু আপনি পিঙ্ক সল্টটা খেলেও কিন্তু এটা সূক্ষ্মভাবে অনেক এনার্জি ক্রিয়েট করে। এবং অনেকের আমরা দেখেছি যে আপনার পিঙ্ক সল্ট খেলে অনেক সময় আপনার ওয়েটটা কিন্তু অনেক সময় কমে যায়। হ্যাঁ, তো যদি এর গুণাগুণটা অনেক আছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে যাদের ওয়েটটা কম আপনি এই উপায়ে খাবেন, তাহলে দেখবেন যে আপনার যে প্রবলেমগুলো এটা কিন্তু সমাধান হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর আদা হরহামেশাই আপনি 12 মাস ধরে খাবেন না, ত্রিফলা আপনি সারা জীবন খাবেন না। হ্যাঁ, এগুলো খাবেন না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে, কারণ এরা হচ্ছে অনেক ভুক্তভোগী। এই কোষ্ঠকাঠিন্য রোগীরা যেটা করে সে সাধারণত যে দ্রুত টয়লেটটা বের করার জন্য সোনাপাতা খায়, ডোরালাক্স খায়, অ্যাভোলাক্স খায়, এরপর হচ্ছে আপনার বিভিন্ন রকম গ্যাস্ট্রিকের ওষুধ খায়, এরপর হচ্ছে আপনার বিভিন্নভাবে আমরা কি বলবো যে বেকিং সোডা আমরা খাই। হ্যাঁ, তো বেকিং সোডা না, অন্য আদার্স যে বিষয়গুলো,
তাহলে এই আপনার বাউল মুভমেন্টটা, হ্যাঁ, এটা যেটা মেডিকেল ভাষায় প্যারিস্টালটিক মুভমেন্ট বলে, তাহলে এই প্যারিস্টালটিক মুভমেন্টটা যদি আপনি দীর্ঘদিন যাবৎ সোনাপাতা খান, দীর্ঘদিন যাবৎ ইসবগুল খান, দীর্ঘদিন যাবৎ আপনি এই যে এই জাতীয় টয়লেটটা আপনার জোর করে বের করে দেওয়ার যে মেডিসিনগুলো আছে এগুলো যদি আপনি দীর্ঘদিন খান, তাহলে আপনার দেখা যায় যে একটা সময় আপনার যে সাধারণভাবে যে আপনার হজম হওয়ার জন্য যে একটা মুভমেন্ট, এটা কিন্তু নষ্ট হয়ে যায়। এবং এই মুভমেন্টটা ফিরিয়ে আনার জন্য এটা আবার সময় লাগে। এটার জন্য কারণ ততক্ষণ পর্যন্ত আপনার অনেক কিছু ঘাটতি হয়ে গেছে। যেমন আপনার ঘাটতি হয়েছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড ঘাটতি হয়েছে, তাহলে কী করে পূরণ করবেন এটার জন্য আমাদের ভিডিও দেওয়া আছে। এরপরে হচ্ছে গুড ব্যাকটেরিয়া ঘাটতি হয়ে গেছে, ন্যাচারালভাবে কীভাবে গুড ব্যাকটেরিয়া বৃদ্ধি করবেন সেটাও কিন্তু আমাদের ভিডিও দেওয়া আছে। তো এভাবে অনেক অনেক আপনার মিনারেলের কিন্তু ঘাটতি হয়ে যায়। হ্যাঁ, তাহলে এই ঘাটতিগুলো পূরণ করার জন্য আপনাকে এই যে বাউল মুভমেন্টটা ঠিক করার জন্য আপনাকে অবশ্যই ব্যায়াম, হ্যাঁ, এক্সারসাইজ, আপনি জানবেন না এই ব্যায়ামের মাধ্যম দিয়ে আপনাকে অনেক রোগ কিন্তু ভালো করা সম্ভব, অনেক 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 রোগ কিন্তু ভালো করা সম্ভব। সেক্ষেত্রে হ্যাঁ, আপনাকে এই এই রোগটাকে মানে আপনাকে যেমন ব্যায়াম, আমি সাধারণত ধরি আপনার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছে, আপনি হরহামেশা আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা গ্যাস্ট্রিকের ওষুধ কিন্তু খেয়ে নিই। তাহলে গ্যাস্ট্রিকের ওষুধ না খেয়ে আপনি যদি নিয়মতান্ত্রিকভাবে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি সেই গ্যাস্ট্রিকের ওষুধের পরিবর্তে আপনি হয়তো একটু আদা খেয়ে নিলেন। এভাবে আপনি হয়তো একটু দৌড়ালেন, একটু ব্যায়াম করলেন। তাহলে অথবা আপনি একটু আপনার যে লং এলাচ দারুচিনি সেটা একটু ভিজিয়ে রেখে 20 মিনিট পরে পানিটা খেয়ে নিলেন। তাহলে এই কাজগুলো করলেও কিন্তু, এবং আপনি একটু এক্সারসাইজ করলেন, আমাদের যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো আছে এগুলো করলেন, এগুলো করলে অটোমেটিক্যালি আপনার যে বাউল মুভমেন্ট, কারণ আপনি ধরেন 5 ফিট 5 ইঞ্চি, আপনি 5 ফুট 5 ইঞ্চি, বাট আপনার যে কি বলবো, আপনার যে নাড়ি ভুঁড়ির যে কার্যক্ষমতা, নাড়ি ভুঁড়ির যে আপনার দৈর্ঘ্য, হ্যাঁ, এটা কিন্তু আপনার প্রায় 28 থেকে 30 ফিট। তাহলে এই যে 28 থেকে 30 ফিট যে আপনার নাড়িভুঁড়িগুলো, তাহলে এগুলোর যে আপনার একটা খাদ্যটা হজম হওয়ার জন্য যে প্রক্রিয়াটা দরকার, হ্যাঁ, এই জিনিসটা তো আপনার কম। আপনি যদি না দৌড়ান, না ব্যায়াম করেন, তাহলে এর মুভমেন্টটা তো কমে যাবে। এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে দিব, যে তথ্যগুলোর কারণে, উলটপালট করার কারণে আজকে কিন্তু আমরা নিজেদের পায়ে কিন্তু নিজে কোড়াল মারছি। তো সেক্ষেত্রে এই তথ্যগুলো আপনার অবশ্যই জানা দরকার, এবং এই অনুযায়ী আইবিএস রোগীদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ওইভাবে আপনার জীবন পরিচালনা করা দরকার। যদি আপনি এগুলো আপনার লাইফে বাস্তবায়ন করতে পারেন, তাহলে দেখবেন যে ধীরে ধীরে কিন্তু আপনার এগুলো কিন্তু ভালো হওয়ার একটা পথ কিন্তু আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, তো এভাবে আইবিএস রোগীরা আমরা আরও বেশ কিছু বিষয় আমরা ভুল করি। সেটা হচ্ছে আমরা অনেক সময় কি করি, আমরা মেডিসিন খেতে চাই কিন্তু আমরা নিয়ম মানতে চাই না। নিয়ম মানতে চাই না। আপনি হয়তো মেডিসিন খাচ্ছেন, আপনি ধূমপান করছেন, আপনি মেডিসিন খাচ্ছেন, আপনি রাত জাগছেন, আপনি মেডিসিন খাচ্ছেন, আপনি বাইরের খাবারও খাচ্ছেন। তাহলে এগুলো কিন্তু আসলে একজন হেলদি লাইফস্টাইল ব্যক্তির এগুলো কিন্তু আসলে শোভা পায় না। হ্যাঁ, এগুলো শোভা পায় না। তো সেক্ষেত্রে হেলদি যারা যারা লাইফস্টাইল মেনটেন করে তারা অবশ্যই কিন্তু আপনার যে আনহেলদি যে খাবারগুলো এগুলো অল টাইম কিন্তু তারা অ্যাভয়েড করে। এবং এগুলো যেহেতু আমাদের হয়তো আপনার সমর্থ আছে, শক্তি আছে, হ্যাঁ, আপনার এনার্জি আছে, এ সময় আপনি খাচ্ছেন, হজম হচ্ছে, বাট একটা সময় এমন আসবে যে আপনার পেটের যে মুভমেন্টটা, হ্যাঁ, এটা নষ্ট হওয়ার কারণে একটা সময় কোনো কিছুই আপনার কাজ করবে না। এমনকি আমরা এমনও রোগী পাই যে আপনার তার হচ্ছে মানে আপনার গ্যাস্ট্রিকের যে মেডিসিনটা খাবে, যে ক্যাপসুল, যে আবরণ, ওপরে যে আবরণ, এটা হজম হয় না, এমনকি পানিও হজম হতে চায় না। এটা একটা বিষয়। আর আরেকটা উল্লেখযোগ্য বিষয় যে আইবিএস রোগীদের ম্যাক্সিমাম ওজনটা কমে যায়। তো এই ওজনটা কমে যাওয়ার কারণে আমরা বারবার করে বলি যে ওজনটা কমে যাওয়ার কারণে আসলে অনেকে হতাশাগ্রস্ত হয়ে যায়।
তা আসলে এর মেন প্রবলেমটা হচ্ছে আপনার হয়তো যে খাবারটা খাচ্ছেন এই খাবারের পুষ্টি যেটা এটা কিন্তু আপনার বেরিয়ে যাচ্ছে, যে কোনোভাবে এটা বেরিয়ে যাচ্ছে। এই খাবারের পুষ্টিটা বেড়ে যাওয়ার কারণে আপনার কিন্তু প্রবলেমটা তৈরি হচ্ছে। অর্থাৎ খাবারে পুষ্টি যদি আপনি না পান, যেমন আপনি খাবারটা হাতে খাচ্ছেন, হয়তো আপনার এটা আমসা হয়ে এটা বের হয়ে যাচ্ছে, অথবা আপনার কোষ্ঠকাঠিন্য হয়ে আছে, আপনি হয়তো কোন একটা মেডিসিন খেয়ে এটা জোর করে বের করছেন, অথবা খাওয়ার পরে আপনাকে টয়লেট যেতে হচ্ছে। তাহলে এই বিভিন্ন কারণে কিন্তু আপনার যে পুষ্টির ঘাটতি, এটা অটোমেটিক্যালি কিন্তু আপনার পুষ্টির যে ঘাটতি এটা কিন্তু হতেই আছে আপনার। তাহলে এই পুষ্টি ঘাটতি হওয়ার কারণে, হ্যাঁ, পুষ্টির ঘাটতি হওয়ার কারণে আপনার এই ধরনের সমস্যা কিন্তু হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই এই বিষয়গুলো কিন্তু কারেকশন নিয়ে আসতে হবে। হ্যাঁ, এগুলো কারেকশনে নিয়ে আসতে হবে। এগুলো যদি কারেকশনে না নিয়ে আসেন তাহলে আপনার কিন্তু হবে না। হ্যাঁ, আপনি দেখালে যে টাকা খরচ করার আপনার ইচ্ছা আছে, বাট নিয়ম মানা কিন্তু আপনার ইচ্ছা নাই, তো সেক্ষেত্রে হবে না। আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে একটা মানে আপনার নিয়মতান্ত্রিকভাবে, আপনাকে সুশৃঙ্খলভাবে, আপনাকে একদম কি বলবো যে যেহেতু আপনার প্রবলেম হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাকে সঠিক একটা গাইডলাইন দেখে আপনাকে ওইভাবে কিন্তু চলাফেরা আপনাকে করতে হবে। এবং আমরা যেটা ম্যাক্সিমাম আমরা যেটা পাই, আমরা ম্যাক্সিমাম কিন্তু আমরা মেডিসিন খাই, সব কিছু নিয়ম মানি, কিন্তু আমরা ব্যায়াম করি না। এটা কিন্তু একটা বিশাল বড় প্রবলেম। তো সেক্ষেত্রে এক্সারসাইজ এটা যে কতটা গুরুত্বপূর্ণ এটা আপনি সবসময় করতে পারেন। বাড়িতে আপনি আছেন, আপনি এটা করতে পারেন। আপনি আমাদের যেই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এগুলো করতে পারেন। যারা মেয়ে আছে তারা কিন্তু আপনি দড়ি খেলতে পারেন। তাহলে আপনার কিন্তু যে ছোট বাচ্চাগুলো আছে আমাদের, আপনি মোবাইল নিয়ে যে আপনি খেলছেন, আপনি সেটা মোবাইল নিয়ে কোনো কিছু ভিডিও অডিও না দেখে আপনি বাচ্চার সাথে একটু সময় দেন, তার সঙ্গে একটু খেলেন। তাহলে বাচ্চারও মন ফ্রেশ হবে, আপনি কিন্তু ভালো থাকবেন, আপনার বাচ্চা কিন্তু ভালো থাকবে, হেলদি থাকবে। তাহলে এই বিষয়গুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আপনাকে অবশ্যই অবশ্যই মুভমেন্ট করতে হবে। আপনি এক্সকিউজ দিবেন যে আমি সলাৎ কি বলবো যে এখন তো বৃষ্টি হচ্ছে, আমি বের হবো কোথায়? আপনার বাসা তো আছেন, আপনার তো জায়গা আছে, অল্প জায়গা হলে যে আমি বসে আছি একটা চেয়ার, এই এতটুকু জায়গা হলে কিন্তু এক্সারসাইজ করা যায়, ব্যায়াম করা যায়। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই করবেন। আর আমরা কিছু প্রশ্ন অনেকে করেছে, আমরা এগুলো নিব। হ্যাঁ, তো এই বিষয়গুলো কিন্তু আমরা খেয়াল করবো। আরও যারা আপনাদের প্রশ্ন আছে এগুলো আপনি করতে পারেন। হ্যাঁ, আমরা চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে আপনাদের প্রত্যেকের কিছু কিছু প্রশ্নের আমরা অ্যান্সার দেওয়ার। আপনি প্রথম ইকবাল আহমেদ বাবু, আপনার প্রশ্নের অ্যান্সার আমি দিয়েছি অলরেডি। আচ্ছা, আমার আইবিএস এখন মোটামুটি কন্ট্রোলে আছে, কিন্তু ওজন কম, বাড়বে কি করে? আচ্ছা, ঠিক আছে ভাই, সাকিব সম্ভবত। আচ্ছা, তো সাকিব ভাই আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে, হ্যাঁ, হজম যখন আপনার ঠিক হয়ে যাবে তখন কিন্তু ওজন বাড়ানোর কোনো ব্যাপার না। তখন কিন্তু আপনি শর্করা একটু বাড়িয়ে খাবেন, হ্যাঁ, একটু মাসেল বিল্ড করবেন। আপনি এনার্জি তো অলরেডি পেয়েছেন। তাহলে আপনাকে ধীরে ধীরে আপনার সপ্তাহে 2-3 দিন সকল ধরনের, আমরা বলেছি আপনি হয়তো যেটা করবেন যে আপনি এই যে বাজারে গিয়ে যত ধরনের সবজি আছে, তরকারি আছে, হ্যাঁ, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আপনি অল্প অল্প করে নেবেন। অল্প অল্প করে নিয়ে 100 গ্রাম হোক, দেখালে যে এটা 10 গ্রাম, 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 হ্যাঁ, সব কিছু নিয়ে, এবং 1 মুঠ চাউল নেবেন, 1 মুঠ ডাউল নেবেন, এবং সকল ধরনের ডাউল নেবেন, সকল ধরনের ডাউল অল্প অল্প করে নেবেন। দিয়ে যে 200-250 গ্রাম যে হয়ে গেল, এটা দিয়ে আপনি খিচুড়ি পাকাবেন। খিচুড়ি পাকানোর পরে ওটা আপনি, যেহেতু আপনার যেই পেটের যে কার্যক্ষমতা এটা অনেক উইক, অনেক দুর্বল, সেক্ষেত্রে আপনি অল্প অল্প করে ওটা ব্লেন্ডার করে, প্রয়োজনে একদম পানি মতো করে, একদম কি বলবো যে নরম করে আপনি এটা সপ্তাহে 3 থেকে 4 দিন খান আপনি। তাহলে কি আপনি এই যে অনেক দিন ধরে আপনার বিভিন্ন রকম যে ভিটামিন মিনারেল শাকসবজি, এরপর হচ্ছে বিভিন্ন রকম ডাউল, হ্যাঁ, এবং আপনার লাল চাউল বা সাদা চাউল, এই যে আপনার এই যে বিষয়গুলো, যে আপনার এখান থেকে যে একটা পুষ্টির সমাহার হবে আপনার জন্য, হ্যাঁ, এটা কিন্তু ধীরে ধীরে আপনি অ্যাডজাস্ট করেন, অল্প করে খান, তারপর দিন, তারপর একদিন গ্যাপ দিয়ে তারপর দিন অল্প খান। এভাবে সকালে নাস্তাটা আপনি কিন্তু আগে তো পান্তা ভাত খেতেন, এখন গ্যাপ দেন, তাহলে এটা এটা আপনি নিয়ে আসেন। এরপরে হচ্ছে আপনার কিছু মেডিসিন যেমন ইবিকিউ, হ্যাঁ,
আমার সামনে রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বাড়ানোর জন্য, এবং আপনার ভিটামিন ডি যদি ঠিক না থাকে আপনার ডি সাপ্লিমেন্ট, হ্যাঁ, বা রোদরে যাওয়া, এগুলো ঠিকঠাক রাখবেন। একটু আপনি 8 ঘন্টা অন্তত ঘুমাবেন, হ্যাঁ, প্রশান্তির ঘুমাবেন, এবং আপনি কোনো ধরনের মানসিক দুশ্চিন্তা এগুলো রাখবেন না। তাহলে এগুলো করলে দেখবেন যে আপনার ধীরে ধীরে কিন্তু ওয়েটটা কিন্তু গেইন হবে। ওয়েট কিন্তু গেইন হবে, কারণ আমরা এমনও দেখেছি আমাদের পেশেন্টগুলো যারা আইবিএস রোগী, আপনার 52 কেজি থেকে চলে গেছে আপনার 62-64 কেজি। লাস্টে বাচ্চা নেওয়ার সময় আবার ওয়েট কিন্তু আবার উল্টা দিকে কমাইতে হয় আবার। তো এ ধরনের কিন্তু মানে আমাদের অসংখ্য আমাদের কিন্তু মানে রুগী আছে যারা কিন্তু ওয়েটটা কিন্তু গেইন করছে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু গেইন হবে, একটু আপনাকে সময় দিয়ে ধৈর্য ধরে আপনাকে থাকতে হবে, এবং আপনাকে কন্টিনিউ করতে হবে, সঠিক গাইড ফলো করতে হবে। তাহলে দেখবেন যে এটা ঠিক হবে ধীরে ধীরে ইনশাল্লাহ। কোষ্ঠকাঠিন্যের জন্য ইসবগুল খেতে পারবো, কোষ্ঠকাঠিন্যের জন্য ইসবগুল আপনি সাময়িক সময়ের জন্য খেতে পারবেন, দীর্ঘদিন না। কারণ আপনার ওই যে ডক্টর সারা, উনি সম্ভবত ইংল্যান্ডে থাকেন। তো ওনার একটা আর্টিকেল দেখলাম বেশ কিছুদিন আগে, আমি দেখেছি যে আপনার ইসবগুল এটাও কিন্তু আপনার প্যারিস্টালটিক যে মুভমেন্ট এটা কিন্তু নষ্ট করে দেয়। তো সেক্ষেত্রে আপনি এগুলো সাময়িক সময়ের জন্য খাবেন, দীর্ঘদিন না। যদিও এটা প্রিবায়োটিক ফাইবার, হ্যাঁ, এটা ভালো একটা জিনিস অবশ্যই, কিন্তু এটা অনেক সময় আপনার প্যারিস্টালটিক মুভমেন্টটা নষ্ট করে দেয়। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার ফাইবারগুলো আপনি খাবেন। ফাইবারগুলো বলতে কি, আরও তো অনেকগুলো ফাইবার আছে, হ্যাঁ। এই যে আমি কিছুক্ষণ আগে বিভিন্ন রকম লতা পাতা শাকসবজি তরকারিগুলোর কথা বললাম, এগুলো ধীরে ধীরে অ্যাডজাস্ট করে, এগুলোর ভিতরে তো ফাইবার আছে। তো এরপরে একটা বিষয়, আর পিঙ্ক সল কোথায় পাবেন? পিঙ্ক সল তো অনেক জায়গাতে আপনি পাবেন, হ্যাঁ, ভালো একটা জায়গা থেকে আপনি নেবেন। আচ্ছা, এরপর হচ্ছে আপনার কোষ্ঠকাঠিন্য পিঙ্ক সল কোথায়? আচ্ছা, আচ্ছা, টক ঢেকুর উঠে এগুলো বিষয় আছে। তারপর হচ্ছে আপনার অনেকগুলো প্রশ্ন। স্থায়ী কোনো ওষুধ নেই স্যার, আমার আইবিএস এর সমস্যা, আইবিএস এর স্থায়ী কোনো ওষুধ? হ্যাঁ, স্থায়ী তো ওষুধ অবশ্যই, ওষুধ বলতে কি আপনার লাইফস্টাইল অবশ্যই ফলো করতে হবে, পাশাপাশি কিছু সাপ্লিমেন্ট আছে, কিছু মেডিসিন আছে, এগুলো পাশাপাশি খাবেন। তাহলে দেখবেন যে এটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা। আসসালামু আলাইকুম দিয়েছেন আব্দুল আউয়াল মন্ডল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আইবিএস এর জন্য সাপ্লিমেন্ট কীভাবে পাবো? আচ্ছা, এগুলো আপনার সমস্যা অনুযায়ী সমস্যাগুলো আপনি হোয়াটসঅ্যাপ নক করতে পারেন। হোয়াটসঅ্যাপে আপনার বললে আমরা তখন ওইভাবে আপনাকে কিছু পরামর্শ আপনাকে দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, খুব কষ্টে আছি আব্দুল হাকিম, আল্লাহ আপনাকে হেফাজত করে দোয়া করি। আইবিএস থাকলে বুক জ্বলে? হ্যাঁ, বুক তো জ্বলতে পারে, কারণ হ্যাঁ, আইবিএস থাকলে বুক জ্বলতে পারে, কারণ এটা তো আপনার ওপরের দিকে যেহেতু আমাদের কি বলবো, যে অনেকের ঊর্ধ্বমুখী গ্যাস হয়, ঊর্ধ্বমুখী, আর কারো হচ্ছে নিম্নমুখী। তো যদি ঊর্ধ্বমুখী গ্যাস হয় তাহলে কিন্তু বুকটা আপনার জ্বলতে পারে, হ্যাঁ, এ ধরনের সমস্যা আপনার হতে পারে। এটা কোনো বিষয়, এটা হয়। তাহলে এই হচ্ছে বিষয়, আপনাদের সংক্ষিপ্ত আকারে প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি, হ্যাঁ। আরও যদি কোনো প্রশ্ন থাকে, এবং আসলে আইবিএস নিয়ে আমি সর্বশেষ যে কথাটা বলবো, যে আপনি আমাদের পেজের সঙ্গে বা আমাদের ইউটিউবের চ্যানেলের সঙ্গে বা আমাদের সঙ্গে যদি অ্যাড থাকেন, এবং আমাদের নতুন নতুন যে ভিডিওগুলো আমরা মেক করব, এবং পূর্বের যে প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে 2-3 বছর আগের যে ভিডিওগুলো আছে, ওগুলো অনেক ইনফরমেটিভ ভিডিও। কারণ ওখানে আমি রিসার্চ পেপার থেকে কথা বলেছি, সেখানে আপনার বিভিন্ন বিষয় সম্পর্কে পাঠ করে কথা বলেছি, হ্যাঁ। তো সেগুলো দেখলে আপনার জন্য কি বলবো, যে আপনার জন্য ওগুলো মানে দেখলে আপনার জ্ঞান ভান্ডার অনেক বাড়বে। সেখানে লিভার সম্পর্কে বলা হয়েছে, ভিটামিন ডি সম্পর্কে বলা হয়েছে, ম্যাগনেসিয়াম সম্পর্কে বলা হয়েছে, আইবিএস ডি সি এম সব সম্পর্কে বলা হয়েছে, এবং আপনার আইবিএস থেকে কী ধরনের প্রবলেম সব কিছু কিন্তু ডিটেলস কিন্তু বলেছে। আপনি অ্যাপ্লিসিড ভিনেগার কীভাবে হোমমেড করবেন, আপনার ফার্মেন্ট যে ফুডগুলো প্রোবায়োটিকগুলো কীভাবে হোমমেড করবেন, আপনার টক দই কীভাবে হোমমেড করবেন, সবগুলো কিন্তু আমরা কিন্তু ভিডিও দিয়েছি, সবগুলোই। এখানে আপনার এমন কোনো ভিডিও নাই যে দেওয়া নাই, মানে সকল বিষয় কিন্তু ভিডিও দেওয়া আছে, হ্যাঁ। এই হচ্ছে বিষয়। আইবিএস কি মানসিক সমস্যা? হ্যাঁ, এই কথাটা আপনি ভালো একটা প্রশ্ন করেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। খুরশেদ কুটুবি, এইচ এম হাফেজ মোহাম্মদ সম্ভবত উনি, খুরশেদ কুটুবি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানসিক সমস্যা, এটা ভালো করে শুনবেন। এই বিষয়টা যেহেতু বারবার করে আসে, তো আমি একটা সেমিনারে ছিলাম,
তো ওনাকে আমি প্রশ্ন করেছিলাম, উনি একজন মানসিক বিশেষজ্ঞ ডক্টর। তো ওনাকে আমি প্রশ্ন করলাম যে স্যার আসলে এই আইবিএসটা প্রায় 2 বছর আগে, যে এটা মানসিক প্রবলেম না আসলে এটা কোনো পেটের প্রবলেম। তো উনি স্বাভাবিকভাবে আমাকে ডিরেক্টলি উত্তর দিলেন যে হ্যাঁ এটা মানসিক মানসিক কিন্তু প্রবলেম, তবে তুমি থেমে যাবে, তোমার সঙ্গে পরে কথা আছে। তো উনি আমাকে পরে বেশ কিছু ইনফরমেশন দিল। তো উনি বললেন যে আসলে শুধুমাত্র এটা মানসিক প্রবলেম না, এটা অনেক কিছু বিষয় আছে। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার উনি যেটা বললেন যে রুকয়ার কথা বললেন, অর্থাৎ জিন জাদুর একটা প্রভাব থাকতে পারে, বদনজরের একটা প্রভাব থাকতে পারে। হ্যাঁ, এগুলো কিন্তু প্রবলেম থাকতে পারে পাশাপাশি। উনি কিন্তু পার্সোনালভাবে কিন্তু এই কথাটা বললেন, এবং ওনার নামটা যদি বলি আপনারা সবাই চিনবেন। তো উনি একজন নিঃসন্দেহে একজন ভালো মানুষ, আহ, অনেক ভালো এবং অনেক ভদ্র। তো ওনাকে রেসপেক্ট করি। তো আসলে কি যে এই আইবিএসটা মানসিক যে সমস্যা এটা কি না, এই বিষয়টা যদি আপনার ক্লিয়ার হতে হয়, তাহলে সূক্ষ্ম একটা বিষয় আপনাকে বুঝতে হবে। সেটা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আমাদের যে পেট রয়েছে, এই পেটে যদি আমাদের গুড ব্যাকটেরিয়া থাকে, ভালো ব্যাকটেরিয়া থাকে, তাহলে আমাদের এই পেট থেকে আমাদের মাথায় যে সিগন্যাল যায়, অর্থাৎ তথ্য যে আদান প্রদান হয়, আমাদের পেট যদি ভালো ভালো থাকে তাহলে ভালো তথ্য দেয় হচ্ছে আমাদের মাথায়, সিগন্যাল দেয় মাথায়, ভালো সিগন্যাল দেয়। পেট যদি খারাপ থাকে, খারাপ সিগন্যাল দেয় হচ্ছে মাথায়। তাহলে এবং পেট কিন্তু মাথাকে নিয়ন্ত্রণ করে, এটা মনে রাখবেন। পেট কিন্তু মাথাকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ পেট খারাপ মানে আপনার মাথা খারাপ। হ্যাঁ, পেট ভালো, মাথা মাথা ভালো, পেট ঠান্ডা, মাথা ঠান্ডা। কারণ এই 80% প্লাস আপনাকে এই আপনার পেট থেকে 80% ইনফরমেশন দেওয়া হচ্ছে আপনার ব্রেনে। তো এ কারণে অনেকেই বলে যে এটা ব্রেনের রোগ বা মানসিক প্রবলেম, কিন্তু আসলে মানসিক প্রবলেম কিভাবে? এভাবে যে আপনার ফার্স্ট ব্রেন কিন্তু আমাদের পেট, তাহলে এটা ব্রেনের রোগ, মানসিক রোগ। হ্যাঁ, আবার দ্বিতীয় ব্রেনকে বলা হয়, দ্বিতীয় ব্রেন হচ্ছে আমাদের মাথা। তাহলে বিষয়টা আপনাকে, এটা সূক্ষ্ম বিষয়, আপনি কিন্তু এটা যদি বুঝেন অনেক সহজ। এ কারণে অনেকে বলে যে এটা মানসিক প্রবলেম, কিন্তু মেইনলি হচ্ছে এটা এক ধরনের ব্যাকটেরিয়া ঘটিত প্রবলেম। মানসিক কিছু প্রবলেম থাকে কারণ আপনি স্টেজে থাকেন, হ্যাঁ, বা কোনো একটা প্রবলেমের কারণে আপনি হয়তো কোনো ব্যবসা বাণিজ্য প্রবলেম হয়েছে, আপনার স্বামী স্ত্রীর ভিতরে প্রবলেম হয়েছে, আপনার ফ্যামিলিগতভাবে কোনো প্রবলেম হয়েছে, অথবা আপনার অনেক কিছুই আপনার কি বলবো যে সোশ্যালগত কোনো সমস্যা হয়েছে। তাহলে বিভিন্ন প্রবলেম থাকতে পারে, এটার কারণে কিন্তু এই ধরনের প্রবলেম কিন্তু আপনার হতে পারে। তো সেক্ষেত্রে আপনার এই প্রবলেমগুলো মেনলি আমাদের পেট থেকে শুরু হয়। হ্যাঁ, এবং পেট কিন্তু মাথাকে নিয়ন্ত্রণ করে, মাথা পেটকে নিয়ন্ত্রণ করে না। তাহলে যারা বলে যে এটা মানসিক রোগ, তাহলে আপনি তাদেরকে কি বলবেন বলেন? আপনি বলেন কি বলবেন? এ কারণে বলা হয় এটা মানসিক, আসলে মানসিক রোগ ওই অর্থে বলা হয় যে এটা প্রথম বের হচ্ছে আপনার পেট, পেটের যেহেতু সমস্যা, মাথার সমস্যা। এ কারণে অনেকে বলে যে এটা আসলে অনেকে বোঝে না যে পেটটা যে আমাদের ফার্স্ট ব্রেন, সেকেন্ড ব্রেন হচ্ছে আমাদের মাথা। তো ওই উদ্দেশ্যে বলে যে আসলে এটা মানসিক রোগ। হ্যাঁ, ওদের কথাও ঠিক আছে, ওদের কথা ঠিক আছে। হ্যাঁ, কিন্তু ওদের কথা অন্তর্নিহিত যে বিষয়টা, সেটা হচ্ছে পেটকে কিন্তু তারা কিন্তু ফার্স্ট ব্রেন মানে বোঝায়। হ্যাঁ, যেটা আমরা সাধারণ আমজনতা কিন্তু আমরা এটা বুঝি না, এটা একটা বিষয়। হ্যাঁ, আচ্ছা স্যার, আমার এই সমস্যায় আব্দুল হাকিম স্যার, আমার এই সমস্যার পর থেকে প্রস্রাব হলদে এবং করণীয় কি? প্রায় 1 বছর যাবত। আপনি জন্ডিসটা একটু টেস্ট করে নেবেন। হ্যাঁ, আপনার হয়তো পেশাবে হয়তো ইনফেকশন থাকতে পারে, অথবা আপনার লিভারে কোনো প্রবলেম থাকতে পারে। হ্যাঁ, এ কারণে পেশাবের কিছু হলদে ভাব এরকম থাকতে পারে, পেশাবে গন্ধ আসতে পারে, বা ইনফেকশন থাকতে পারে। এগুলো আপনি একজন মেডিসিন বিশেষজ্ঞকে দেখিয়ে আপনি প্রস্রাবগুলো পরীক্ষা করে নিয়ে আপনি ওই অনুযায়ী একটা ব্যবস্থাপনা নিলে দেখবেন যে এটা সমাধান হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, মাহবুবা মুক্তি, আমার আইবিএস আছে, আমি অনেক দিন অনেক নিয়ম মেনে চলি, বাইরে কোনো খাই না, শাক দুধ কোনো কিছু খেলে আমাশয় না হয় না, না খেলেও হয়, বাথরুম একবার হয়, আবার 2 দিন পর হয়,
অনেক গ্যাস বিকেলে হয় সেটা পেট ভরবার পরামর্শ চাচ্ছি। আপনি আমাদের যে নিয়মগুলো আমাদের আছে না, এই নিয়মগুলো ফলো করেন। হ্যাঁ, যেমন আপনি সকালে পান্তা ভাত খাবেন, রাতে এক টুকরো আদা খাবেন, আপনি ব্যায়াম করবেন সকালে 20 মিনিট, অন্তত 20 মিনিট, রাত্রে 20 মিনিট। এবং আপনি যেটা করতে পারেন, ত্রিফলা পানিটা খেতে পারেন। ত্রিফলা পানি খেলে অনেক সময় কি হয় যে অনেকের প্রথমের দিকে টয়লেটটা বেড়ে যায়, বিশেষ করে যারা পাতলা পায়খানা, আপনি ত্রিফলা পানি খেতে গেলে টয়লেটটা আরও বেড়ে যায়। এটা ভয়ের কিছু কারণ না, এটা ধীরে ধীরে আবার ঠিক হয়ে যাবে, ধীরে ধীরে আবারও ঠিক হবে। এবং আপনি এটা যদি কন্টিনিউ করতে পারেন, দেখবেন যে আপনার সমস্যা কিন্তু হবে না ইনশাল্লাহ। তো অনেক কথা হয়েছে, আপনাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে, এবং আপনারা অবশ্যই এই লাইভটা শেয়ার করবেন, এবং আপনাদের টাইম লাইনে রেখে দেবেন শেয়ার করে। তাহলে আপনার অনেক ব্যক্তি উপকৃত হবে ইনশাল্লাহ এখান থেকে। আপনারা ভালো থাকবেন, আমার জন্য, আমাদের প্রতিষ্ঠানের জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন সুস্থ থাকি, আমরা যেন ভালো থাকতে পারি। হ্যাঁ, এবং আপনার জন্য আমাদের অনেক অনেক অন্তঃস্থল থেকে আমাদের দোয়া এবং অনেক ভালোবাসা রইল। আপনারা ভালো থাকবেন, এবং আইবিএস নিয়ে একদম চিন্তা করবেন না, আইবিএস নিয়ে একদম চিন্তা করবেন না। আল্লাহ যতদিন পর্যন্ত আমাকে অন্তত বাঁচিয়ে রেখেছেন, আপনাদের জন্য এই আইবিএস নিয়ে আমি যতটুকু চেষ্টা করার, আমি সর্বোচ্চটুকু করবো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাকে নেক হায়াত দান করেন, সকলে আল্লাহ আমিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।